হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমাদের জন্য একটা অত্যন্ত খুশির দিন। তার কারণ আমাদের সাকসেসফুল স্টুডেন্ট দীপায়ন দে যে জিএমআর 36 করেছে এবার 2026 জিলেটে। তো তাকে আমি ডেকে নেব, তার সাথে একটু কথা বলবো আমরা। চলে এসো। আর তার সঙ্গে আমি প্রীতম স্যারকেও ডাকবো। স্যার আপনি যদি কিছু বলেন। তো সবার প্রথমে সবাইকে ইজি টু লার্নিংয়ে ওয়েলকাম। তো আজকে আমাদের সাথে দীপায়ন রয়েছে এবং 36 র্যাঙ্ক করেছে এবং ওর মার্কস ছিল 35 পয়েন্ট কত ছিল 17 এবং ওর জার্নিটা আমরা শুনবো আজকের এই সেশনের মাধ্যমে এবং এখানে অনেকগুলো টিপস ও জানতে চাইবো ওর কাছ থেকে যে আগামী দিনে যারা জিলেট পড়বে তারা কীভাবে এগোবে। কারণ জানোই তোমরা সবাই যে জিলেট কিন্তু আগের মতো আর নেই, এখন তার স্ট্যান্ডার্ড অনেকটাই বেটার করেছে এবং ইভেন দেখা যাচ্ছে যে WBJER থেকেও অনেক বেটার কোশ্চেন আসছে জিলেটে। তো সেই রেসপেক্টে ওর পার্সোনাল এক্সপিরিয়েন্স ওর থ্রু আউট দ্য ইয়ার আমাদের এখানে কাটিয়েছিল এবং ও কী স্ট্র্যাটেজি ফলো করেছিল এবং তোমাদেরকে অবশ্যই ও কিছু ভালো অ্যাডভাইস দেবে। তোমরা অবশ্যই ভিডিওটাতে দেখতে থাকো যে ও কী বলে। তো আমি এখন ওকে দিচ্ছি। থ্যাংক ইউ, কনগ্র্যাচুলেশন এখানে আসার জন্য দীপায়ন। থ্যাংক ইউ স্যার। হ্যালো এভরিওয়ান, আমি দীপায়ন দে, এপিসিআর পলিটেকনিক ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 2026 পাস আউট। জিলেট 2026-এ আমার জিএমআর হয়েছে 36 আর মার্কস এসছে 35.17। তো এটাই। তুমি তোমার সম্বন্ধে একটু কিছু বলো, মানে তুমি ডিপ্লোমা কেন চুজ করলে? তোমার এইচএস সায়েন্স ছিল তো? আমার এইচএস সায়েন্স ছিল। ডিপ্লোমা কেন চুজ করলে? আমার WBJER-তে অতটা স্যাটিসফ্যাক্টরি আসেনি, বাট আমার হয়তো ড্রপ মারলে আসতো, কারণ WBJER-তে একটা ডিসেন্ট র্যাঙ্ক আমার এসেছিলো, কিন্তু কিছু কারণে এইচএসটার পার্সেন্টেজটা একটু পড়ে গেছে, যার জন্য আমি দেখলাম যে ডিরেক্টলি বিটেকে এন্টার করলে হয়তো সমস্যা হতে পারে। দ্যাটস ওয়াই আমি ডিপ্লোমার থ্রুতে বিটেকটা পারসু করছি। যখন 12 থেকে ইকুইভ্যালেন্ট বলবে তখন আমি ডিপ্লোমার মার্কসটা দেখিয়ে দিতে পারবো। তুমি এপিসি রয় থেকে পড়ো, মেকানিক্যাল থেকে, সরি তোমার ইলেকট্রিক্যাল ছিল, হঠাৎ করে ইজি টু লার্নিংকে কীভাবে চিনলে, কীভাবে আসলে? তারপরে না, আমার অনেক সিনিয়রই অ্যাকচুয়ালি ইজি টু লার্নিংয়েরই স্টুডেন্ট ছিল এবং তারা দেখেছি র্যাঙ্ক করেছে, তারা যথেষ্ট ভালো মার্কস গেইন করেছে। তো সেখান থেকে আর তারপর প্রীতম দা, আমি যখন ভর্তি হয়েছিলাম তার ঠিক কয়েকদিন আগেই প্রীতম দা আমাদের সে একটা ম্যারাথন নিয়েছিল ম্যাথের, অ্যাকচুয়ালি 10 ঘন্টার একটা ম্যারাথন নিয়েছিল। সে পুরোটা আমি অ্যাটেন্ডও করেছিলাম, মোটামুটি 10 ঘন্টার মধ্যে 7-8 ঘন্টা আমি পুরো লাইভ অ্যাটেন্ড করেছিলাম। তো সেখান দিয়ে আমার প্রীতম দাকে ভালো লেগেছিলো। অ্যান্ড তারপর তো অন্য টিচাররাও অনেক লাইভ ক্লাস নিত জিলেটেড 2025-এর টাইমে অ্যাকচুয়ালি। তো সেইগুলো দেখেও আমার ইজি টু লার্নিংকে ভালো লাগে। জানি বলো, আর তোমার এমনি মক টেস্টে মার্কস কেমন আসতো, সেখান থেকে স্ট্রাগল পিরিয়ডে তুমি কেমনভাবে মেন্টালি সাপোর্ট পেয়েছো আমাদের কাছ থেকে, আর তোমার জিলেটের কোশ্চেন দেখে কেমন মনে হয়েছিল এবং তুমি তোমাদের ভাই বোন যারা কিনা জিলেট দেবে তাদেরকে তুমি কি সাজেস্ট করছো? না, ফার্স্টে তো আমার মক টেস্টে খুব বেশি হলে 12 থেকে 13 মার্কস এরকম প্রথম আসতো, খুব বেশি আসতোও না। অ্যান্ড আমি যদি বলি এন্ড অফ দ্য জার্নিতেও যে খুব বেশি এসছে তা না, আমার এখনও পর্যন্ত পুরো ইজি টু লার্নিংয়ের পুরো ফেজটাতে ম্যাক্সিমাম মার্কস এসেছিলো 44, আই গেস 44 মতো 44 এসেছিলো। তো ওটাই আমার এখনও পর্যন্ত হাইয়েস্ট মার্কস। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে মক টেস্ট কখনোই হাই মার্কস কেন পাচ্ছি না বা একদম টপে কেন থাকছি না সেটা তো নয়। আমি মক টেস্টটাকে প্রপারলি অ্যানালিসিস করতাম যে আমার কোথায় কোথায় ভুল গেছে বা কোন সাবজেক্টের কোন জায়গাটা আমাকে প্রায়োরিটি দেওয়া উচিত। অ্যান্ড আমার একটা পুরো মোটা একটা খাতাও ছিল, এটা অনেকে হয়তো জানে না বা আমার বন্ধুরাও জানে না। আমার মোটা একটা খাতা ছিল যেখানে মানে যে মক টেস্টের যে কোয়েশ্চেনগুলো ভুল ছিল মোটামুটি ওই পুরো খাতাটা জুড়ে ওই পুরো মক টেস্টের কোয়েশ্চেনগুলো লেখা থাকতো আর তার সলিউশনগুলোও লেখা থাকতো। আচ্ছা, তো যখন তুমি 12 পেতে 13 পেতে, তো তুমি তো প্রথম বুঝতে পারতে না যে কেন হচ্ছে, ঠিক আছে? তখন কি তুমি ইজি টু লার্নিং এর থেকে সাপোর্ট পেয়েছিলে মেন্টালি? যে মেন্টালি তো বলতে গেলে প্রীতম দা সবসময় আমার জন্য অ্যাভেলেবেল ছিল, ডেভিড স্যারও ছিল, বাট প্রীতম দাকে আমি রাত 2টোর সময় মেসেজ করলেও আমি প্রীতম দার তার অ্যান্সার পেয়েছি, মানে যে কীভাবে ইমপ্রুভ করব নিজেকে, কোন জায়গাগুলো ইমপ্রুভ করব, এভাবে আমি মানে রাত 2টো থেকে 3টের সময় রিপ্লাই পেয়েছি আমি। দেখো, এইটাই হচ্ছে কথা আমাদের, এইটাই আমি একটু এই জায়গাটা বলেই দেবি স্যার, যে আমরা নো ডাউট সে টপার হবে কি হবে না, সে ভালো ছেলে কি নয়, আমরা কিন্তু সেটা দেখি না। ইরেসপেক্টিভ অফ তার পারফরমেন্স, তার স্ট্যান্ডার্ড, আমরা কিন্তু সবাইকেই অ্যাটেন্ড করি এবং চেষ্টা করি যে ছেলেটা যে বা মেয়েটা যে অবস্থাতেই থাকুক না কেন তাকে ওখান থেকে ওভারকাম করে নিয়ে এসে একটা র্যাঙ্ক তৈরি করা, তাই তো? তো এই জিনিসটা কিন্তু আমরা আগামী দিনে আরও বেশি করে ফোকাস করছি, যারা কিনা একটু উইকার স্টুডেন্ট, যারা ভাবছে যে না আমার দ্বারা হচ্ছে না, ঠিক আছে,
তো অবশ্যই তুমি আমাদের সাথে কথা বলতে পারো, কোনো অসুবিধা নেই। রাত্রি 2টো হোক 3টে হোক, আমি যখনই অ্যাভেলেবেল থাকি ডেফিনেটলি আমি কিন্তু রিপ্লাই ব্যাক করি। এবং ইভেন আমাদের প্রত্যেকটা টিচার, ডেভিস স্যারও পারলে কিন্তু ঘুরিয়ে তাকে কল করে পরবর্তীকালে। এই জিনিসটা কিন্তু আমরা অলওয়েজ মেনটেন করি, ঠিক আছে? আমরা শুধুমাত্র এরকম না যে শুধু টপারকে নিয়ে কাজ করছি, আমাদের মেন অবজেক্টিভ হচ্ছে প্রত্যেকটা পিছিয়ে পড়া স্টুডেন্ট হোক, সমস্ত স্তরের স্টুডেন্ট হোক, তাদেরকে যেন একটা বেটার লাইফ দিতে পারি আমরা, একদম। থ্রু জিলেট হোক বা আদার্স কোর্স হোক। আরেকটা কথা, এই যে অনেক স্টুডেন্ট বলে যে স্যার আমি কেমিস্ট্রি ভালো লাগে না, আমি পড়বো না, বা স্যার আমি কম্পিউটার সায়েন্স আমার এফট্রিপলি মাথায় ঢুকছে না, আমি পড়বো না। মানে এই যে সাবজেক্ট চুজের ব্যাপারটা, ডে 1 থেকে সাবজেক্ট চুজ করে নিলাম, আমি এই 2টো সাবজেক্ট পড়বো বা আমি এই 3টে সাবজেক্ট পড়বো, এই বিষয়ে তোমার মানে তোমার ক্লিয়ারিটি কি? মানে তোর এক্সপিরিয়েন্স কি এখানে এখানে অ্যাকচুয়ালি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কাজ করছে। আমি হয়তো আজকে যদি ফিজিক্স আমার অবভিয়াসলি বেশি মার্কস এসছে, বাট আমি প্রথম থেকে একটু একটু চুজ করতাম যে ফিজিক্সটাকে প্রায়োরিটি রাখতাম, কারণ আমি ফিজিক্সটা ভালো পারি। তো ফিজিক্সটাকে আমি সবসময় একটুখানি প্রায়োরিটি দিয়েছি, বাট আমার মনে হয় যে আমার কেমিস্ট্রি আর ম্যাথটাকে প্রায়োরিটি দিলে হয়তো আরও ভালো হতে পারতো। কারণ এটা আমি দেখেছি, কারণ কেমিস্ট্রিতে হয়তো অনেক সোজা কোয়েশ্চেন এসছে, কিন্তু সেগুলোকে অ্যাটেন্ড করতে গিয়ে আমি অনেকটা প্রবলেম ফেস করেছি, কারণ আমি ওই যে প্রায়োরিটিটা দিয়েছি যেটা ফিজিক্সকে। আর রইল পরে এফট্রিপলির কথা, এফট্রিপলি এই বছর যারা এফট্রিপলি করেছে তারাই মোটামুটি র্যাঙ্ক বার করেছে, এটা যতটা আমি দেখতে পেরেছি। কারণ মানে এফট্রিপলি এই বছর একটা ডমিনেটিং ফ্যাক্টর হয়ে গেছে। আর তোমার কি এটা মনে হয় কখনো যে ওই 10 মার্কসটাকে নগণ্য হিসাবে 10 মার্কসটা কোনোভাবেই নগণ্য নয়, কারণ পয়েন্টে পয়েন্টে অনেক স্টুডেন্ট ঢুকে যায় এইখানে। জিলেটে 0.001-এও হতে পারে 2টো স্টুডেন্ট তোমার আর তোমার পরের মার্কসের মাঝখানে ঢুকে গেছে। তো এটা সকলেই মনে রাখবে কিন্তু, যে কোনো সাবজেক্টই কিন্তু যে তার মার্কসের ভিত্তিতে তাকে বিচার করো না জিলেটের রেসপেক্টে। একদম। কারণ কোন পার্টিকুলার সাবজেক্ট থেকে তোমার র্যাঙ্ক আসবে সেটা কোনো ইনস্টিটিউট বলতে পারবে না, ইভেন তুমিও জানো না। তো তোমাকে সব কটা সাবজেক্টই যখন দেয়া আছে জিলেট সিলেবাসে, তার মানে তার কিছু ইম্পর্টেন্স আছে বলেই ওনারা দিয়েছে। তো সেইটাকে কিন্তু ফলো করেই পড়াশোনাটা করো। স্যার যদি কিছু বলে, আমি এই জন্য একটা কথা সবসময় ডে 1 থেকে আমি স্টুডেন্টদের বলি যে যখন তুমি প্রিপারেশন স্টার্ট করছো, সবগুলো সাবজেক্টকে প্যারালালি পড়তে হবে, কিচ্ছু করার নেই। পরীক্ষার 1 মাস আগে বা 2 মাস আগে যখন তুমি রিভিশন স্টার্ট করছো, তখন যদি তোমার মনে হয় যে হ্যাঁ এই সাবজেক্টটার আমি একটা টপিক বাদ দিয়ে যেতে পারি বা একটা চ্যাপ্টার আমি বাদ দিতে পারি, পুরো সাবজেক্ট বাদ দিলে কিন্তু ভাই গেল। এবার সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে ওই সাবজেক্টে দেখা গেলো এমন সোজা কোশ্চেন করে দিয়েছে, বাকিরা 10-এ 10 পাচ্ছে বা 10-এ 9-8 পাচ্ছে, তুমি 0 পাচ্ছ, তখন তো এমনি পিছিয়ে যাচ্ছে র্যাঙ্কটা। বুঝতে পারলে তো? সোজা হয়ে গেলেই তো সমস্যা, হার্ড হলে ঠিক আছে, পারলো না কেউ, ইটস ওকে। আচ্ছা, এবার আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছি। সবাই তো ইনস্টিটিউটের সম্বন্ধে ভালো কিছু শুনতে চায়, রাইট? যেটা করে, কিন্তু আমরা যেটা প্রত্যেক বছর করে আসি এবং আমরা স্টিল এখনও করছি এবং আগামী দিনে করবো, সেটা হচ্ছে প্রত্যেকবার যদি আমাদের র্যাঙ্কারদের তোমরা ভিডিও দেখো, একটা জিনিস আমি এবং দেবী স্যার জিজ্ঞাসা করি যে বলো তো কোথায় আমরা ইমপ্রুভ করতে পারি। কারণ আমরা জানি, আমরাও শিখছি, লার্নিং ফেজে আছি, আমরা গ্রো করছি, আমরা এরকম না যে সব জেনে গেছি, রাইট? সো আমার এটাই অবজেক্টিভ, বা আমরা এই জিনিসটাকেই ফোকাস করি যে বছর থেকে যে স্টুডেন্ট বেরিয়েছে, আমরা মানুষ ভাই, ভুল টুদি থাকতেই পারে, সবসময় আমরা যে পারফেক্ট হবো এর কোনো মানে নেই। তো তাদের কাছে আমরা অ্যাডভাইস অলওয়েজ নিই যে পরের বছর যারা আসবে আমাদের কাছে তাদেরকে আরও ভালোভাবে কী সার্ভিস দেওয়া যায়, তো আরও এটা আমরা কী দিতে পারি। তো আমি এই জন্য দীপায়নকে জিজ্ঞাসা করবো যে তুমি যদি কিছু পয়েন্ট বলো যেগুলো আমরা করলে, আরও ইমপ্লিমেন্ট করলে স্টুডেন্টরা অনেক বেনিফিট পাবে এখান থেকে, একটু যদি বলো। তো স্যার এখানে দুটোই পয়েন্ট আছে, যেটার মধ্যে একটা অলরেডি ঠিক হয়ে গেছে, যেটা হচ্ছে গিয়ে প্রিন্টেড মডিউল। ওটা অলরেডি ডেভিড স্যার তো বলে দিয়েছে এই বছর যে প্রিন্টেড মডিউল দিচ্ছে। কারণ আমার এই প্রিন্টেড মডিউল নিয়ে একটা কনফিউশন ছিল। দেখো, ডেভিড স্যার অ্যাকচুয়ালি এইরকম দেখতে চাইছিল না স্টুডেন্টদেরকে, যারা শুধু পয়সা দিয়ে কিনতে পারবে তাদের জন্যই আমি অ্যাভেলেবেল করে দেবো। তো এইটা নিয়ে অনেক সংশয় ছিল, এবং তারপরে আমরা এইখানে কনক্লুড করেছি যে যারা অনলাইন ব্যাচে পড়ছে, যারা প্রিন্টেড কপি না নিতে চাইবে তাদের জন্য আমরা সফট কপি দেবো, আর যারা প্রিন্টেড কপি নিতে চাইবে তাদের জন্য কিন্তু অন্যান্য জায়গার কথা আমি বলবো না, আমি জানি না কোথায় কি হয়, বাট আমি বলছি যে আমরা তার জন্য কোনো পয়সা নিচ্ছি না, এক্সট্রা কোনো চার্জেস নেই। ইভেন প্রিন্ট করবে, ওর নিজের সামনে দাঁড়িয়ে প্রিন্ট করে নেবে। আমরা কপিটাকে এবার ব্যাপারটা ওখানে একটা রেখে ওকে প্রিন্ট করে যা টাকা হবে সে দোকানদারকেই দেবে, আমাদের কিছু দরকার নেই। এবার ব্যাপারটা হচ্ছে কি, ওখানে একটা প্রবলেম ছিল যে আমরা অনেক বই ঘেটেছি, বাট আমার কাছে কিছু বই অ্যাভেলেবেল, লাইক ফিজিক্সের আমার অনেক বই অ্যাভেলেবেল ছিল, যেহেতু ফিজিক্স ফার্স্ট প্রায়োরিটি ছিল আমার, যেটা আমার একটা ভুলও ছিল। বাট
ওইখানে আমার অনেকগুলো বই ছিল, তো সেই বইগুলো দিয়ে আমি বেরিয়ে গেছি, কিন্তু অনেকের ওটা নিয়ে প্রবলেম হয়েছে। কথা বলি, এবছর আমি যেটা ইমপ্লিমেন্ট করার কথা ভেবেছি সেটা আমি আজকে অ্যানাউন্স করে দিই। যত রকমের এসেনশিয়াল বুক তোমাদের জিলেটের জন্য লাগবে মনে হচ্ছে, সেটা তোমরা অ্যাপে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করে দেবো কিছুদিনের মধ্যে, তাতে সমস্ত এসেনশিয়াল জিলেটের রিগার্ডিং ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির বই ওখানে অ্যাভেলেবেল হয়ে যাবে। এটা আমি করে দেবো। এইটা আর এমনি ওই প্রিন্টেড মডিউলটা নিয়ে একটাই সমস্যা ছিল যে আমরা অনেক ঘেটে যেতাম যে কোথা দিয়ে কোয়েশ্চেন প্র্যাকটিসগুলো করবো। যেরকম প্রীতমদা তো অবভিয়াসলি দিয়ে দিত, মানে কোয়েশ্চেন সেট দিয়ে দিত, সেটাই হয়তো আমাদের এখনো পর্যন্ত পুরোটা কমপ্লিট হয়নি একটাও চ্যাপ্টার। না এটা প্রত্যেক বছরে অবজেকশন যে আমার ডিবিপি আজ পর্যন্ত কেউ কমপ্লিট করে উঠতে পারে না, কিন্তু বলবো এই ডিবিপি করে অনেকটা বেশি সুবিধা হয়েছে। অনেক সময় মক টেস্টের ক্ষেত্রে একটা জিনিস দেখতাম যে আমাদের মক টেস্ট অনেক কঠিন হতো বলে অনেকে হয়তো ভাবতো যে এই হয়তো কোশ্চেনই আসবে না। তোমার কি মনে হয় যে মক টেস্টটা ওই লেভেলের হওয়া কি উচিত না উচিত? এই বছর এক্সপেরিয়েন্সে যেটা বুঝলাম, এর পর থেকে ওই লেভেলেরই কোশ্চেন মক টেস্ট হওয়া উচিত। সেটা কিন্তু আমরা আগে থেকেই বুঝতে পেরেছিলাম বলে কিন্তু আমরা মক টেস্টটা স্টাডি ম্যাটেরিয়ালটা তো তুমি দেখেছো, মানে ওটা কি ঠিক আছে? ওটা ঠিক আছে, সাফিসিয়েন্ট, মোর দ্যান সাফিসিয়েন্ট। আর তোমার আগামী দিনে এগিয়ে যাও, তুমি তো মেকানিক্যাল নেবে, এর পরে ইচ্ছা আছে, তো আশা করছি তুমি পেয়েও যাবে। এবং এর পরবর্তীকালে এখানে কিন্তু জার্নি ইজি টু রানিং এর সাথে শেষ নয়, আমরা সবসময় আছি। তোমার যাবতীয় ধরনের অ্যাডভাইস লাগলে ডেফিনেটলি আমরা, না তোমাকে তো আমি কন্ট্যাক্ট করবো, আমার পরবর্তীকালে ম্যাথের কোনো প্রবলেম হবে। অবশ্যই সেই নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো সামনের দিনগুলো অনেক ভালো হোক। থ্যাংক ইউ আসার জন্য, আজকে সময় করে। টাটা, ভালো থাকবে। চলো বাই, আই লাভ ইউ। সবাই ভালো করে পড়াশুনো করো, তোমাদের আপকামিং জিলেটের জন্য নিজেকে প্রিপেয়ার করো, এটাই বলবো। আর কারো কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা স্ক্রিনের নাম্বারে দিয়ে কল করতে পারো। থ্যাংক ইউ।